নিয়ন্ত্রণের বাইরে নিত্যপণ্যের বাজার, বেশিরভাগের দামেই ঊর্ধ্বগতি। অজুহাতের শেষ নেই ব্যবসায়ীদের, নাভিশ্বাস অবস্থা ভোক্তাদের। ট্রায়ালের অনুমতিতে বেড়েছে দেশীয় কোম্পানির ভ্যাকসিন পাওয়ার সম্ভাবনা। করোনায় আজও ৪৭ প্রাণহানি, ভারতে একদিনে সংক্রমণের রেকর্ড। প্রণোদনা প্যাকেজের সুফল পাননি ক্ষুদ্র ব্যবসায়ীরা। করোনা মোকাবেলায় সরকারি নীতির বাস্তবায়ন নিয়ে হতাশ দেবপ্রিয় ভট্টাচার্য। পাপুল কাণ্ডে সংসদরা বিব্রত না হওয়ায় বিস্মিত ইফতেখারুজ্জামান। অপরাধীর শাস্তি নিশ্চিত না হওয়ায় লাগাম টানা যাচ্ছে না দুর্নীতি। রাজধানীর তেজগাঁওয়ের বাসা থেকে স্বামী স্ত্রীর মরদেহ উদ্ধার। পারিবারিক কলহের ধারণা পুলিশের, প্রতারণার অভিযোগ 15 নাইজেরিয়ান গ্রেপ্তার। জাপান প্রধানমন্ত্রী অ্যাবের পদত্যাগ ঘোষণা, জনগণের কাছে ক্ষমা প্রার্থনা। যুক্তরাষ্ট্রে বর্ণবাদী বিরোধীদের সাথে পুলিশের সংঘর্ষ। এবং আগামী সপ্তাহে ক্লাবগুলোর সঙ্গে বাফুফের বৈঠক। আগামীর ভাগ্য নির্ধারণে সমঝোতা তাগিদ। মেসি বার্সা ছাড়লে সঙ্গী হবে সুয়ারেজও। রেইনবো অলরাউন্ডার এক্সটেরিয়র পেইন্ট, বাংলাদেশের আবহাওয়া উপযোগী একমাত্র পেইন্ট। স্বাগত নিউজ 24 সন্ধ্যার সংবাদে। পুরো সংবাদের সাথে আছি আমরা দুজন, আমি আফরিন আনোয়ার এবং আমি সজল দাস। দেখছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। করোনা প্রাদুর্ভাবের মধ্যেও লাগামহীন নিত্যপণ্যের বাজার। চাল থেকে পেঁয়াজ, কাঁচামরিচ থেকে কাঁচা সবজি সবকিছুর দামই বেড়েছে। ঢাকার বাজারের সঙ্গে মিল রেখে জিনিসের দাম বেড়েছে চট্টগ্রামের বাজারে। রাজধানীর কারওয়ান বাজার ঘুরে ইলিশের মূল্যতেই একমাত্র কিছুটা স্বস্তি মিলেছে। রাজধানী সহ দেশের অন্যান্য মহানগর এবং জেলা সদরের বাজারগুলোর তথ্য ও ছবি নিয়ে বিস্তারিত তুলে ধরছেন তৌহিদ শান্ত। শুক্রবার, যে কারণে বাজারে ভিড়টাও একটু বেশি। অনেকেই একটু বেশি কেনার জন্য ঢু মেরেছেন কারওয়ান বাজারে চালের পাইকারি আড়তে, কিন্তু তেমন একটা লাভ হয়নি। নিম্নবিত্ত আর মধ্যবিত্তরা যে চাল কেনে সেটারই দাম বেড়েছে প্রতি কেজিতে 2 থেকে 3 টাকা। চালের বাজার তো হঠাৎ করে ঈদের পরে অনেকটাই বাড়ছে, কেজি প্রতি প্রায় 2-3 টাকা বাড়ছে। দাম কেমন? দাম একটু বেশি চাইছে, সাধারণ একটু বেশি, 50 টাকা কেজি চাই। যেগুলা মানে মধ্যবিত্ত বা নিম্নবিত্ত যারা কন্টিনিউ খায়, রেগুলার খায়, সেই চালের বাজারটা একটু বেশি। রসুনের দাম বাড়েনি, কিন্তু আদা আর পেঁয়াজের মূল্য বেড়েছে। আদা রসুনের দাম আগের মতনই আছে, 60 টাকা, আর ওটা 70 টাকা। আর আদার দাম একটু বাড়ছে। ওই আদার দামটা একটু বেশি, আর যেগুলি আছে ওগুলি মোটামুটি ঠিক আছে। রসুন, মরিচ টরিচ এগুলির দাম ঠিক আছে, আদার দামটা বেশি। চট্টগ্রামের দাম বৃদ্ধি পেয়েছে পেঁয়াজ, রসুন, আদা ও কাঁচামরিচের। চট্টগ্রামের চালের বাজারও ঢাকার মতোই। আদার দাম কেজিতে 20 থেকে 25 টাকা, পেঁয়াজ এবং রসুন 10 থেকে 20 টাকা করে বেড়েছে। বৃষ্টি আর বন্যার অজুহাতে এই মূল্যবৃদ্ধি আসলে একটি সিন্ডিকেটের কাজ, এমন অভিযোগ ভোক্তাদের। সব কেজিতে 20-30 টাকা করে বাড়তে আছে। সব সবজির দাম অনেক বাড়তি, 50 টাকার নিচে কোনো সবজি নেই। পেঁয়াজ এখন 32 থেকে 35, আর আদা 200 টাকা, 190 থেকে 200। তবে ঢাকার কারওয়ান বাজারে স্বস্তি ছিল ইলিশের আড়তে। বড় ইলিশের আমদানি বেশি যেমন ছিল বাজারে, দামও মোটামুটি ক্রেতাদের আওতার ভেতরে ছিল। এগুলাই মানে করেন এখন বর্তমানে 1300 টাকা কেজি দাম যেতেছে, 1200 হলে বিক্রি করবে। আর এর ভিতরে আছে মনে করেন যেগুলো ডিম বিক্রি বেশি, ওগুলো আবার দাম কম। তৌহিদ শান্ত, নিউজ 24, ঢাকা। চীনের ভ্যাকসিন ট্রায়ালের অনুমতির মধ্য দিয়ে বাংলাদেশের করোনা ভ্যাকসিন পাওয়ার সম্ভাবনা বেড়েছে। সেক্ষেত্রে পরীক্ষা সফল হলে দেশীয় কোম্পানি এই ভ্যাকসিন উৎপাদনের সুযোগ পাবে বলে মনে করেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। তবে শেষমেশ যে দেশের ভ্যাকসিন বেশি নিরাপদ এবং কার্যকর প্রমাণিত হবে সেই ভ্যাকসিন আনার চেষ্টা করতে সরকারকে তাগিদ দিয়েছেন তারা। বিস্তারিত জানাচ্ছেন প্লাবন রহমান। বাংলাদেশে এখনও নিয়ন্ত্রিত নয় করোনা পরিস্থিতি। মৃত্যুর হার কম হলেও সংক্রমণের হার নামছে না 20 ভাগের নিচে। গেল 10 দিনে গড়ে দেশে মারা গেছে 40 জনের উপরে। তাই ভ্যাকসিনের দিকেই নজর সবার। এমন অবস্থায় বাংলাদেশে চীনের সিনোভ্যাক কোম্পানির টিকার 3য় পর্যায়ের ট্রায়ালের অনুমতি দিয়েছে সরকার। আগামী 18 মাসে ICDDRBর মাধ্যমে স্বাস্থ্যকর্মীদের উপর চলবে এই টিকার পরীক্ষা। আমরা জানি না যে কোন ভ্যাকসিনটি কার্যকর হবে, কোন ভ্যাকসিনটি নিরাপদ হবে। কাজে যত বেশি ভ্যাকসিন ট্রায়াল আমরা করব তত বেশি আমাদের সুযোগটা থাকবে। চায়না যে ট্রায়ালটা আমাদের দেশে দেবে, একটা লাভ হবে যে আমাদের একটা অভিজ্ঞতা অর্জন হবে। এতে চাইনিজ লোক থাকবে, আমাদের লোকজনও থাকবে।
বিশ্বের বিভিন্ন দেশে করোনা প্রতিরোধে প্রায় 200 টিকার বিভিন্ন পর্যায়ের পরীক্ষা চলছে। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, ভারত, চীন, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, রাশিয়া করোনার টিকা আবিষ্কারে বেশ এগিয়ে। তারপরও করোনা ভ্যাকসিনের কার্যকারিতা প্রমাণে আগামী বছর লেগে যেতে পারে বলে মত বিশেষজ্ঞদের। ক্লিনিক্যাল ট্রায়ালের যে সাধারণ সময় সেটাকে সংক্ষিপ্ত করার কোনো অবকাশ নেই। সেটি সিনোভ্যাকের বিষয়ে বলা হয়েছে 18 মাস। এই জন্য তো একটা নির্দিষ্ট সময় লাগবেই, আগামী বছর তো লাগবেই। ভ্যাকসিন অনেক দেশে তৈরি করছে, এটাও সত্যি, আরও হয়তো ভবিষ্যতে করবে। তা আমাদের টার্গেট থাকবে সবচেয়ে যেটা ভালো, পার্শ্ব প্রতিক্রিয়াহীন, ওইটা যেন আমরা পেতে পারি। সুতরাং আরও যদি কেউ ট্রায়াল দিতে চায় সেটাও ব্যবস্থা করা যেতে পারে। আমরা ক্লিনিক্যাল ট্রায়াল করলে তো অবশ্যই আমরা সাশ্রয়ী মূল্যে পাবো, যদি সেই ক্লিনিক্যাল ট্রায়াল করার ভ্যাকসিনটা সফল হয়। করোনার টিকা বিষয়ক আন্তর্জাতিক উদ্যোগ কোভ্যাক্সের মাধ্যমে বিনামূল্যে টিকা পাওয়ার প্রক্রিয়ায় যুক্ত হয়েছে বাংলাদেশ। স্বল্প মূল্যে এবং প্রয়োজনে পূর্ণ মূল্য দিয়ে টিকা কেনার বিকল্প পথও খতিয়ে দেখছে সরকার। টিকা কেনার জন্য এরই মধ্যে 850 কোটি টাকার একটি প্রকল্প তৈরির কাজও চলছে। সেক্ষেত্রে বাংলাদেশে নিরাপদ করোনা ভ্যাকসিন বিনামূল্যে পাওয়ার আগ্রহ বিশেষজ্ঞদের। এবার তদবির, সোজা বাংলায় বলেন, তদবির করে যেন আমরা ভালোটা যাতে পাই ব্যবস্থা করতে হবে। সরকার অবশ্যই চেষ্টা করবে, আমি বিশ্বাস করি। পারলে বিনা পয়সায় দিয়ে দেখ না জনগণের জন্য। প্লাবন রহমান, নিউজ 24, ঢাকা। করোনা ভ্যাকসিন কবে আসবে? 24 ঘন্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও 47 জন মারা গেছেন। এ নিয়ে মোট মৃত্যু হয়েছে 4174 জনের। নতুন শনাক্ত হয়েছেন আরও 2211 জন। আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে 3,06,794 জন। শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের করোনা ভাইরাস বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত 24 ঘন্টায় সুস্থ হয়েছেন আরও 3,378 জন। এ নিয়ে মোট সুস্থ রোগীর সংখ্যা দাঁড়ালো 1,96,836 জনের। যারা মারা গেছেন তাদের মধ্যে পুরুষ 32 জন এবং নারী 15 জন। হাসপাতালে মারা গেছেন 44 জন এবং বাড়িতে মৃত্যু হয়েছে 3 জনের। এদিকে করোনা ভাইরাসে বিশ্বজুড়ে গেল 24 ঘন্টায় আগের দিনের চেয়ে আক্রান্ত ও মৃতের সংখ্যা কিছুটা কমেছে। একদিনে নতুন করে আক্রান্ত হয়েছে 2,61,000-এর বেশি। 24 ঘন্টায় টানা চতুর্থ দিনের মতো হাজারের বেশি মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্র ও ব্রাজিলে। দুদেশের মোট আক্রান্ত প্রায় 45,000। দৈনিক সংক্রমণে এখনও শীর্ষে রয়েছে ভারত। একদিনে হাজারের বেশি মৃত্যু ও 76,000-এর বেশি আক্রান্তের ঘটনা ঘটেছে দেশটিতে। মোট করোনা শনাক্তের সংখ্যা 70 লাখ ছাড়িয়ে গেছে লাতিন আমেরিকায়। প্রাণ হারিয়েছে 5,008 শতাধিক। এদিকে ভাইরাসটির উৎপত্তি সম্পর্কে গবেষণা করতে চীনের উহানে একটি গবেষক দল পাঠাতে যাচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। অন্যদিকে এই মহামারীর মধ্যে বিশ্বের 1/3 শিশুই অনলাইন পাঠদান থেকে বঞ্চিত হচ্ছে বলে জানিয়েছে ইউনিসেফ। করোনা ভ্যাকসিন কবে আসবে এমন প্রশ্ন ছাপিয়ে বর্তমানে সবচেয়ে আলোচনার বিষয় দাঁড়িয়েছে ভ্যাকসিনের দাম। এরই মধ্যে ভ্যাকসিনের দরদাম নিয়ে খানিকটা পূর্বাভাস মিলেছে। বিশ্বে এখন পর্যন্ত সবচেয়ে কম মূল্যের ভ্যাকসিনের তালিকায় অক্সফোর্ডের ভ্যাকসিন। তবে চীনের ন্যাশনাল ফার্মাসিউটিক্যাল গ্রুপ সিনোফার্মের উদ্ভাবিত করোনা ভাইরাসের ভ্যাকসিনটির সম্ভাব্য দাম বাজারের অন্য প্রতিদ্বন্দ্বী টিকাগুলোর চেয়ে অনেকটাই বেশি। বিস্তারিত মাসুদ রানার রিপোর্টে। করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে চিকিৎসার উপরে ভরসা না করে প্রতিষেধক ভ্যাকসিনের উপর জোর দেওয়ার বিষয়ে অধিকাংশ বিজ্ঞানীর একমত। তবে এই ভ্যাকসিন কতটা সাধারণের হাতে নাগালে আসবে তাই নিয়ে দেখা দিয়েছে শঙ্কা। চীনের রাষ্ট্রীয় মালিকানাধীন কোম্পানি সিনোফার্ম বলছে, আগামী ডিসেম্বরের মধ্যে তাদের কোভিড-19 টিকা বাজারে আসবে। তবে এই টিকার দাম সম্ভাব্য অন্য করোনা ভাইরাস টিকার চেয়ে অনেকটাই বেশি। তাদের তৈরি প্রতি ডোজ টিকার দাম পড়তে পারে $73 মতো। বাংলাদেশি টাকায় এর পরিমাণ দাঁড়ায় 6,000 টাকা। ভ্যাকসিন তৈরির ক্ষেত্রে অনেকটাই এগিয়ে অক্সফোর্ড। বিশ্ব স্বাস্থ্য সংস্থাও এগিয়ে রেখেছে এই ভ্যাকসিনটিকে। আর ভ্যাকসিন জোটের সাথে চুক্তি করেছে ভারতের সেরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া। আর একেই বলা হচ্ছে গরিবের ভ্যাকসিন। অক্সফোর্ডের এই ভ্যাকসিনের প্রতি ডোজের দাম হতে পারে $3, অর্থাৎ ভারতীয় মুদ্রায় মাত্র 225 টাকা। ভারত ছাড়াও বিশ্বের আরও 92টি দেশে ভ্যাকসিন পৌঁছে দেওয়ার দায়িত্ব নিয়েছে সেরাম। মার্কিন ওষুধ কোম্পানি মডার্না করোনা ভাইরাসের ভ্যাকসিন তৈরিতে এগিয়ে রয়েছে। আর তৃতীয় ধাপের পরীক্ষা চলছে। আগামী সেপ্টেম্বরের মধ্যেই এর ট্রায়াল শেষ হতে চলেছে।
এ বছরের শেষ নাগাদ এটি উৎপাদনে যাবে বলে আশা করা হচ্ছে। এর দাম হতে পারে বাংলাদেশি টাকায় 2000 টাকা। এদিকে রাশিয়ার ভ্যাকসিন দ্রুত বাজারে আসার সম্ভাবনা থাকলেও এই ভ্যাকসিনের দাম কত হতে পারে সে ব্যাপারে তথ্য দেয়নি পুতিন প্রশাসন। এমনকি এই ভ্যাকসিনের গ্রহণযোগ্যতা নিয়েও প্রশ্ন দেখা দিয়েছে। মাসুদ রানা, নিউজ 24। করোনা প্রাদুর্ভাবের মধ্যেও লাগামহীন নিত্যপণ্যের বাজার। কেন এই অবস্থা, মতামত জানাতে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন ক্যাব সভাপতি গোলাম রহমান। জনাব গোলাম রহমান, আপনাকে স্বাগত জানাচ্ছি। বাজারে সব পণ্যেরই দামে ঊর্ধ্বগতি, করোনাকালে নাভিশ্বাস অবস্থা। কেন এই অবস্থা আর কি সমাধান হতে পারে, কি মনে হয় আপনার কাছে? আপনার শাকসবজির দামটা একটু বাড়া, আর এর প্রধান কারণ সম্ভবত বন্যা এবং সাপ্লাই লাইন ডিসরাপশন। সাপ্লাই সরবরাহ যখন ব্যাহত হয় তখন জিনিসপত্রের দাম বাড়ে। তাই শাকসবজির দামের একটা যুক্তিসঙ্গত ব্যাখ্যা হয়তো আছে, কিন্তু চালের দাম অথবা কোল্ড স্টোরেজে আছে আলুর দাম অথবা তেলের দাম, এগুলির যে বৃদ্ধি, এইটার কিন্তু কোনো রেশনাল ব্যাখ্যা আমাদের কাছে নাই। চালের দাম বৃদ্ধির অন্যতম প্রধান কারণ হতে পারে যে সরকারের গুদামে চালের মজুদের পরিমাণ কমে গেছে, ব্যবসায়ীরা এটা টের পেয়েছে এবং যার ফলে ব্যবসায়ীরা এর সুযোগ নিয়ে চালের দাম বৃদ্ধি করছে। এই ক্ষেত্রে সরকারকে দ্রুত সিদ্ধান্ত নিতে হবে এবং ব্যবস্থা নিতে হবে। সরকার যদি চালের আমদানি শুল্ক ক্রয় করে বিদেশ থেকে চাল আমদানি করে তাহলে সরবরাহ পরিস্থিতির উন্নতি হবে। সরকারের গুদামে সর্বোচ্চ পরিমাণ চাল সবসময় রাখতে হবে, খাদ্যপণ্য রাখতে হবে। আর বাজারে যখনই সংকট দেখা দিবে তখনই সরবরাহ পরিস্থিতির উন্নতির ব্যবস্থা নিতে হবে। যে 10 টাকা দামে চাল বিক্রি করা অথবা যেসব আপনার খাদ্য সরবরাহ বৃদ্ধি করার জন্য যেসব স্কিম আছে, সরকারের যেসব কর্মসূচি আছে, সেগুলির মাধ্যমে যদি চালের সরবরাহ বৃদ্ধি করে আপনার থেকে চালের দাম নিয়ন্ত্রণে আসবে। আর অন্যান্য পণ্যের ক্ষেত্রেও কেউ কারসাজি করছে কিনা সেই দৃষ্টি সরকারকে রাখতে হবে এবং কেউ যদি অপকর্ম করে তাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিতে হবে। আমাদের সরকার ব্যবসা বান্ধব, আর এরই সুযোগ নিচ্ছে ব্যবসায়ীরা। বারবারে ওরা পার পেয়ে যাচ্ছে। ওদেরকে যদি আপনার আইনের আওতায় এনে দ্রুত শাস্তির ব্যবস্থা না করা হয় তাহলে ওরা অপকর্ম করবে। এবং সরকার করোনা পরিস্থিতিতে যখন মানুষের আয় উন্নতি অনেক কমে গেছে, সেই সময় নানা পদক্ষেপ নিচ্ছে মানুষের ক্রয় ক্ষমতা বাড়ানোর জন্য। কিন্তু পণ্যমূল্য যদি আকর্ষণ হওয়া হয় তাহলে সরকারের সকল অর্জন ব্যর্থ হয়ে যাবে। সরকার যে জনবান্ধব মানুষের কল্যাণে কাজ করছে, সেই জন্য সরকারকে পণ্যমূল্য অবশ্যই নিয়ন্ত্রণে রাখতে হবে এবং মানুষের ক্রয় ক্ষমতা যাতে বাড়ে এবং মূল্য যাতে ক্রয় ক্ষমতার মধ্যে থাকে সেই ব্যবস্থা নিতে হবে। জি, জনাব গোলাম রহমান, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ক্যাব সভাপতি জনাব গোলাম রহমান আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বর্তমান প্রেক্ষাপটের কারণ এবং কি করণীয় জানাচ্ছিলেন এ বিষয়ে আমাদেরকে। হাসপাতালে ভর্তি করোনা রোগীদের যাতে উপেক্ষা করা না হয় সে বিষয়ে বিশেষ নজর দিতে স্বাস্থ্য অধিদপ্তরের প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। একই সঙ্গে বিদেশগামী যাত্রীদের করোনা পরীক্ষার ফলাফল আরও দ্রুত গতিতে দেওয়ার উপর জোর দিয়েছেন তিনি। সকালে ধানমন্ডিতে দলের পক্ষে স্বাস্থ্য অধিদপ্তরের মাস্ক ও পিপিই প্রদান অনুষ্ঠানে ওবায়দুল কাদের এসব কথা বলেন। অধিদপ্তরের ডিজি সাহেবকে অনুরোধ করব, এই যে হাসপাতালে যে উপেক্ষাটা, এই বিষয়টি একটু দেখবেন। টেস্টটা আরো বাড়াতে হবে আর রিপোর্ট প্রদানের বিষয়টি এটা যেন বিলম্ব না ঘটে। রিপোর্ট টেস্টের পরপরই যাতে যথাসময়ে রিপোর্টটা পাওয়া যায়। করোনা মোকাবিলায় সরকার একাধিক নীতি পদক্ষেপ নিলেও তার বাস্তবায়ন নিয়ে হতাশা জানিয়েছেন সিপিডির বিশেষ ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। তার মন্তব্য, এখন দেশে রাজনৈতিক শূন্যতা বিরাজ করছে। স্বাস্থ্যগত ঝুঁকির বিষয়ে সরকারের দেয়া তথ্য উপাত্তের স্বচ্ছতা নিয়েও সংশয় জানিয়েছেন তিনি। নিউজ 24-কে দেয়া এক বিশেষ সাক্ষাৎকারে উঠে আসে করোনাকালীন সংকট ও অর্থনৈতিক চ্যালেঞ্জের নানা দিক। বিস্তারিত জানাচ্ছেন বাবু কামরুজ্জামান।
করোনা মহামারীর ধকল মাথায় নিয়েই জীবন জীবিকার টানে ছুটছে মানুষ। আগের তুলনায় কর্মব্যস্ততাও বেড়েছে রাজধানীতে। তবে এই বিপর্যয় ঠিক কবে নাগাদ শেষ হবে তা নিয়ে কাটছে না অনিশ্চয়তা। দেশে করোনা সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা কিছুটা কমলেও স্বাস্থ্যগত এই দুর্যোগ মোকাবেলা নিয়ে সংশয় বাড়ছে নানা মহলে। স্বাস্থ্য ঝুঁকি নিয়ে সরকারি যেসব তথ্য উপাত্ত দেয়া হচ্ছে তাতে বেসরকারি হিসাবের সাথে গরমিল এবং হিসাবের স্বচ্ছতায় ঘাটতি আছে বলে জানান সিপিডির এই বিশেষ ফেলো। এই সাম্প্রতিককালে আইসিডিডিআরবি আইএসডিআর যেটা করেছে সেটার সাথে চলমান প্রতিদিনের হিসাবের মিলছে না আমাদের। এই অনিশ্চয়তাকে মোকাবেলা করার জন্য সবচেয়ে বড় অস্ত্র কি আমি বলবো, তাহলে আস্থাভাজন আমাদের তথ্য উপাত্তকে উন্মুক্তভাবে মানুষের সামনে আনতে হবে। নিউজ 24-কে দেয়া বিশেষ সাক্ষাৎকারে মন্তব্য করেন, মহামারী মোকাবেলায় সরকার নানাবিধ পদক্ষেপ নিলেও তার বাস্তবায়ন ছিল হতাশাজনক। একটা জিনিস হলো আপনি নীতি কাঠামো তৈরি করলেন, আরেকটা জিনিস হলো এটা বাস্তবায়ন। এইটি বাংলাদেশের এই মুহূর্তে সবচেয়ে বড় একটা সমস্যা। প্রাতিষ্ঠানিক সক্ষমতা এবং তৃণমূল পর্যায়ে এটা বাস্তবায়নের ক্ষেত্রে যে জবাবদিহিতা সেইটার সমস্যা। করোনাকালীন সময়ে ব্যবসা বাণিজ্য টিকিয়ে রাখতে এবং অর্থনীতির ক্ষত সারাতে বিশেষ প্রণোদনা প্যাকেজ ঘোষণা করা হয়। তবে যথারীতি বড় শিল্পগোষ্ঠী সুফল পেলেও বঞ্চিতই থেকেছেন ক্ষুদ্র ব্যবসায়ীরা। প্রণোদনা পেল বেশি যাদের কণ্ঠস্বর বেশি সমাজের ভিতরে। দেখেন, বৃহৎ শিল্পগোষ্ঠী পেয়েছে বেশি, আপনার রপ্তানিমুখী শিল্পগোষ্ঠী পেয়েছে বেশি, কিন্তু পরিমাণের দিক থেকে ক্ষুদ্র মাঝারি শিল্প, অপ্রাতিষ্ঠানিক শিল্প তারা পরিমাণেও পেল না এবং এটাকে ব্যবহারও করতে পারছে না। এছাড়া করোনাকালে দেশের রাজনৈতিক শূন্যতা এবং কার্যকর রাজনীতির অভাববোধ নিয়েও হতাশা জানান এই গবেষক ও অর্থনীতিবিদ। আমি বর্তমান রাজনৈতিক অবস্থা তো দেখি এখানে রাজনৈতিক শূন্যতা বিরাজ করছে। এই করোনার পরিস্থিতিতেই আপনি দেখুন রাজনীতিটা কোথায়। সরকারি দল অবসায়নে গেছে। পুরো করোনা পরিস্থিতিকে আমরা প্রশাসনিকভাবে মোকাবেলা করছি, এটা সঠিকতা নিয়ে আমি আলোচনা করছি না, কিন্তু কথাটা তো ঠিক যে রাজনৈতিক দল এটার ভিতরে নেই। মনে করেন করোনাকালীন সময়ে মাঠ পর্যায়ে জবাবদিহিতার ঘাটতি, প্রশাসনিক দুর্নীতি এবং সুশাসনের অভাব আরও স্পষ্ট হয়ে উঠেছে। বাবু কামরুজ্জামান, নিউজ 24, ঢাকা। কুয়েতে অর্থ ও মানব পাচারের অভিযোগে গ্রেপ্তার বাংলাদেশের সংসদ সদস্য শহীদ ইসলাম পাপুলের নানা অপকর্মের বিভিন্ন দিক ধীরে ধীরে প্রকাশ পাচ্ছে। 4 কোম্পানির মাধ্যমে চুক্তিভিত্তিক শ্রমিক নিয়োগ ছাড়াও কুয়েতে তার যে কোনো ব্যবসা করার লাইসেন্স ছিল বলে জানিয়েছে দেশটির গণমাধ্যম আল কাবাস। বৃহস্পতিবার গণমাধ্যমটি জানায়, জেনারেল ট্রেডিং অ্যান্ড কনস্ট্রাক্টিং লাইসেন্সের মাধ্যমে সরকারি পরিচ্ছন্নতা কাজের পাশাপাশি নির্মাণ ও বৈদ্যুতিক কাজের মতো একাধিক কাজের সুযোগ ছিল তার। সরকারি কাজের আড়ালে আইনি বাধা ছাড়াই অধিক শ্রমিক নিতে সক্ষম ছিলেন। পাচারের শিকার 5 বাংলাদেশির অভিযোগের ভিত্তিতে গেল 6 জুন মারাফি কুয়েতিরা কোম্পানির মালিক পাপুলকে গ্রেপ্তার করে কুয়েতি পুলিশ। মানব পাচার, অর্থ পাচার সহ তার উপর আনা একাধিক অভিযোগ প্রমাণিত হলে কুয়েতের আইনে জরিমানা সহ 5 থেকে 15 বছরের কারাদণ্ড হতে পারে। এদিকে মানব পাচারে অভিযুক্ত হয়ে বিদেশে আটক সাংসদ পাপুল ইস্যুতে সংসদে কেউ বিব্রত না হওয়ায় বিস্ময় প্রকাশ করেছেন টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। দুর্নীতিবাজদের আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করা যাচ্ছে না বলেই দুর্নীতির লাগাম টানা যাচ্ছে না বলেও মনে করছেন তিনি। আরও জানাচ্ছেন তানজির মেহেদি। করোনা দুর্যোগের মধ্যে উন্মোচিত হয়েছে শাহেদ, সাবরিনা, আফজালদের মুখোশ। উঠে এসেছে স্বাস্থ্য খাতে নানা অনিয়ম আর অব্যবস্থাপনার চিত্র। একে দুর্নীতির খণ্ডচিত্র হিসেবে দেখছেন টিআইবি নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। তার মতে আইন, আদালত, প্রশাসন সহ সব ক্ষেত্রে বিরাজ করছে দুর্নীতি। তবে ব্যাংকিং খাতে দুর্নীতি প্রাতিষ্ঠানিক রূপ পেয়েছে বলেও অভিমত তার। ব্যাংকিং খাতে কি নিয়ম হবে, কোন বিধি পালিত হবে বা কোন আইন হবে সেটা কিন্তু বাংলাদেশ ব্যাংক নির্ধারণ করে না। যারা এই জালিয়াতির জন্য যাই, অপ্রতারণার জন্য যাই, যারা দুর্নীতিগ্রস্ত তারাই কিন্তু ডিকটেট করে বলে দিচ্ছে যে এইটা হবে নিয়ম। খুবই একটা আমি মনে করি উৎকণ্ঠাজনক জায়গায় একটা গেছে। কখন ধসে পড়বে, ইতিমধ্যে ধসে পড়ার মতো সিনড্রোম লক্ষণ দেখা যাচ্ছে। অন্য দেশের দুর্নীতির সঙ্গে বাংলাদেশের দুর্নীতির পার্থক্যটাও তুলে ধরেন তিনি। দুর্নীতি বিশেষ করে সরকারি খাতে, সরকারি ক্রয়, সরকারি সরবরাহ ইত্যাদি খাতে এবং ব্যাংকিং খাতে, এই ধরনের খাতগুলোতে যারা নিয়ন্ত্রক, যাদের উপরে দুর্নীতি নিয়ন্ত্রণের দায়িত্ব, তারাই কিন্তু দুর্নীতির সুযোগটা করে দেন, দুর্নীতির অংশীদারিত্ব করেন, যোগ সাজস করেন এবং এটাকে সুরক্ষা প্রদান করেন এবং এক ধরনের বিচারহীনতার জায়গায় নিয়ে যান, যেটা আমি বলছি যে রাষ্ট্র কাঠামো দখল করার মতো জায়গা। দুর্নীতিবাজদের সুরক্ষা দিলে দুর্নীতি নিয়ন্ত্রণ অসম্ভব বলে তার মত।
আমাদের দেশে এমন দৃষ্টান্ত স্থাপিত হয়েছে যে অর্থ পাচার, মানব পাচারের সাথে জড়িত একজন সংসদ সদস্য বিদেশে বিচারাধীন, অথচ সেই সংসদে, আমাদের সংসদে কিন্তু একটি বারও এমন কোন আলোচনা হতে দেখলাম না যে তারা বিব্রত। এই যে সুরক্ষা দেয়া, এই সুরক্ষা দেয়া যত অব্যাহত থাকবে তত বেশি কিন্তু দুর্নীতি বিকশিত হবে। দুর্নীতি দমনে সুশাসন ও জবাবদিহিতার কোনো বিকল্প নেই বলেও মন্তব্য করেন ডক্টর ইফতেখারুজ্জামান। আমরা দেখি দুর্নীতির নিয়ন্ত্রণ, আমরা দেখি তথ্য প্রকাশ নিয়ন্ত্রণ। তানজির মেহেদি, নিউজ 24, ঢাকা। সংবাদের এই পর্যায়ে বিরতি নিচ্ছে। আর খবর নিয়ে ফিরছে একটু পর, সাথে থাকুন। বিরতির পর আবারও স্বাগত। দেখছি নিউজ 24 সন্ধ্যার সংবাদ। রাজধানীর তেজগাঁওয়ের নাখালপাড়ার এক বাসা থেকে স্বামী স্ত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকালে মরদেহ দুটি উদ্ধার করা হয়। পুলিশ ধারণা করছে স্ত্রীর মাথার পেছনে আঘাত করে হত্যার পর স্বামী গলায় ফাঁসি দিয়ে হত্যা করেছে। মৌ খন্দকার জানাচ্ছেন বিস্তারিত। শনিবার সকালে নাখালপাড়ার এই বাসা থেকেই উদ্ধার করা হয় স্বামী স্ত্রীর মরদেহ। স্বামী আসমত আলী ছিলেন মাছ ব্যবসায়ী, আর স্ত্রী ফারজানা বেগম ছিলেন বেসরকারি সংস্থা আশার গৃহপরিচারিকা। তাদের ছেলে সিফাত জানায় তার বাবা মার ঝগড়া হয়েছিল, সেটি মিটিয়ে শুক্রবার ভোরে মা বাবাকে একসাথে রেখে সে চলে যায়। রাতে তার বড় ভাই খাওয়ার জন্য বাবা মার কাছে যায়, কিন্তু কারোর সাড়া শব্দ না পেয়ে পাশেই ভাড়া বাসায় ফিরে যায়। পরে সকালে তাদের ছেলেমেয়েরা এসে বিস্তারিত প্রতিবেশীদের জানায়। সবাই মিলে দরজা ভেঙে ঘরে প্রবেশ করলে ওই দম্পতির মরদেহ দেখতে পায়। প্রতিবেশীরা বলছেন কয়েক বছর ধরে এই এলাকাতেই থাকতেন আসমত ও ফারজানা দম্পতি। জান্নাতে আমি দেখতেছি স্বামী ঝুলে রয়েছে, তার ওয়াইফ নিচে পড়ে রয়েছে। ছেলেটাকে চিনি যে ওই মাছ টাছ বিক্রি করার লাগাতে আমরা মাছ টাছ কিনি, তো এই হিসাবে তাকে চিনি। উনি মাঝে মাঝে থাকতো বৃহস্পতিবার বন্ধের মধ্যে, এই উনি গ্যাদারিং করতে যান। প্রতিবেশী স্থানীয়দের কাছে খবর পেয়ে ওই দম্পতির মরদেহ উদ্ধার করে পুলিশ। তারা জানায় আসমতকে ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দেওয়া অবস্থায় এবং ফারজানাকে ফ্লোরে পড়ে থাকা অবস্থায় পাওয়া যায়। প্রাথমিকভাবে পারিবারিক কলহের জের ধরেই স্ত্রীকে হত্যার পর স্বামী আত্মহত্যা করেছে বলে ধারণা করছে পুলিশ। প্রাথমিকভাবে মনে হচ্ছে যে আসলে ওয়াইফ ফারজানা বেগমকে আঘাত প্রদানের মাধ্যমে হত্যা করে আসমত আলী আত্মহত্যা করেছেন। পুলিশ জানিয়েছে ফারজানার মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। মৌ খন্দকার, নিউজ 24, ঢাকা। ফেক ফেসবুক আইডির মাধ্যমে বন্ধুত্ব করে $1 মিলিয়ন গিফট দেওয়ার নামে টাকা আত্মসাৎকারী চক্রের 15 জন নাইজেরিয়ানকে গ্রেফতার করেছে সিআইডি। আসামিরা বাংলাদেশ সহ বিভিন্ন দেশের মানুষের সাথে তাদের ব্যবহৃত ল্যাপটপ ও মোবাইলে SMS এর মাধ্যমে ব্যক্তিগত সম্পর্ক তৈরি করে। এরপর গিফট দেওয়ার নাম করে বিভিন্ন ধাপে টাকা নেয়। সিআইডির নির্দেশনায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। উদ্ধার করা হয় 9টি ল্যাপটপ, 22টি মোবাইল। বাংলাদেশ সহ বিভিন্ন স্থানে থাকলেও মূলত এরা একই সংঘবদ্ধ চক্র। চীনের উইঘুর মুসলিম সম্প্রদায়ের উপর নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন করেছে মুক্তিযুদ্ধ মঞ্চ নামের একটি সংগঠন। শুক্রবার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে এই মানববন্ধনের আয়োজন করা হয়। মানববন্ধনে অংশগ্রহণকারীরা উইঘুর সম্প্রদায়ের উপর ঘটে যাওয়া নির্যাতনের ঘটনা সুষ্ঠু বিচার দাবি করে তা বন্ধ করতে চীন সরকারের প্রতি আহ্বান জানান। নইলে প্রয়োজনে ঢাকার চীন দূতাবাস ঘেরাও করা হবে বলেও হুমকি দেন সংগঠনের নেতারা। চীনের উইঘুর সম্প্রদায়ের উপরে যে হামলা, নির্যাতন, তাদেরকে বন্ধাকরণ, তাদেরকে আটকিয়ে রেখে নির্যাতন করা, মসজিদ ভেঙে টয়লেট বানানো, এগুলোর বিরুদ্ধে আমরা অবশ্যই প্রতিবাদ করব। রাষ্ট্রীয়ভাবে প্রায় 39টি কনসেন্ট্রেশন সেল গঠন করে 20 লাখেরও অধিক তরুণ উইঘুর মুসলিম সম্প্রদায়ের ছেলেদেরকে তারা ওখানে আটকে রেখে বিভিন্ন নির্যাতন, নিপীড়নমূলক কর্মকাণ্ড চালাচ্ছে। বিভিন্নভাবে নির্যাতন, অমানবিক ভাবে ধর্ষণ এবং নির্যাতন এবং কনসেন্ট্রেশন ক্যাম্পে তাদের রাখা এবং বন্দি শিবিরে 10 লাখ উইঘুর মুসলিমদেরকে আটকে রেখে নির্যাতন করা হচ্ছে। মুক্তিযুদ্ধ মঞ্চ থেকে এটার প্রতিবাদ জানাই। যদি এটা না করা হয় তাহলে আমরা চীন দূতাবাস ঘেরাও করব। ময়মনসিংহের রেল লাইনে পাথরের পরিবর্তে ব্যবহার করা হচ্ছে ইটের খোয়া।
স্থানীয়দের অভিযোগ, রেলওয়ে স্টেশন থেকে কেওয়াটখালী লোকশেড পর্যন্ত 2 কিলোমিটার লাইনে পাথরের বদলে ইটের খোয়া দেওয়া হয়েছে। এতে যে কোনো সময় দুর্ঘটনার আশঙ্কা করছেন তারা। তবে রেল কর্তৃপক্ষ বলছে টেন্ডার প্রক্রিয়ার মাধ্যমেই রেলপথে ইটের টুকরো ব্যবহার করা হচ্ছে। সৈয়দ নোমানের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। ময়মনসিংহ জংশন রেলওয়ে স্টেশন থেকে কেওয়াটখালী লোকশেডের দূরত্ব 2 কিলোমিটার। প্রতিদিনই 15 থেকে 20টি ট্রেনের ইঞ্জিন ঘুরানো, জ্বালানি সংগ্রহ এবং উদ্ধারকারী ট্রেন যাতায়াত করে। আর এই রেলপথটুকু সংস্কার করতে পাথরের পরিবর্তে ইটের খোয়া ও বালু ব্যবহার করা হচ্ছে। এতে যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা স্থানীয়রা। এটা কিরকম কার্যকরী হইব এটা তো পাবলিকও জানে, আমার সরকার নিজেও জানে। আগে পাথর দেওয়া হতো যাইতে ট্রেনের চাকা ফুরে যেত, আর অহন দেওয়া হইতেছে ইট, অহন ট্রেনের চাকা আরো বেশি করে ফুরবো আর কি। যে কোনো মুহূর্তে ড্রাইভার যাইতে পারে। দুর্ঘটনা এড়াতে রেল লাইনে পাথর ব্যবহারের দাবি জানিয়েছেন সুশীল সমাজের প্রতিনিধিরা। ইট দিয়ে কখনো রেল লাইন সংস্কার হয় না। পরিকল্পিতভাবে জনগণের যে অর্থ অপচয়ের যে বিষয়টি, এই বিষয়টির সঙ্গে যারা জড়িত তাদের আমি শাস্তির দাবি করছি। তবে অনিয়মের অভিযোগ অস্বীকার করে সংশ্লিষ্টরা জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশেই রেল লাইন সংস্কারের কাজে ইটের খোয়া ব্যবহার করা হচ্ছে। পাথরের বদলে খোয়া এরকম কোনো কিছু না, আমরা দিচ্ছি খোয়া এবং এটা বেজ করার জন্য যাতে লিফটিং করা যায়। পরবর্তীতে যে খোয়াটা প্রয়োজন আমরা অলরেডি আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। দরপত্রের মাধ্যমে 2 কিলোমিটার রেল লাইনে 17,46,000 টাকার ইটের খোয়া ফেলার কাজ করছে ঠিকাদারি প্রতিষ্ঠান প্রমা কনস্ট্রাকশন। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। সংবাদে আবারও বিরতি নিচ্ছে, আরো খবর নিয়ে ফিরছি একটু পর। আবারও স্বাগত সন্ধ্যার সংবাদে। এবারে নিউজ 24 আন্তর্জাতিক প্রসঙ্গ। জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে পদত্যাগের ঘোষণা দিয়েছেন। শুক্রবার এক সংবাদ সম্মেলনে এই পদত্যাগের ঘোষণা দেন তিনি। আবে বলেছেন, স্বাস্থ্যজনিত কারণে এই সিদ্ধান্ত নিয়েছেন। মেয়াদ পূর্ণ করতে না পারার জন্য তিনি জাপানের জনগণের কাছে ক্ষমা চেয়েছেন। তবে দীর্ঘ সময় ক্ষমতায় থাকা এই নেতার পদত্যাগে খানিকটা হতাশা প্রকাশ করেছে টোকিওর জনগণ। বিস্তারিত মাসুদ রানার ডেস্ক রিপোর্টে। 1993 সালে প্রথমবারের মতো এলডিপির টিকিটে সংসদ সদস্য নির্বাচিত হন অ্যাবে। কোবে স্টিল কোম্পানির একসময়ের কর্মকর্তা অ্যাবে 2006 সালে দলীয় সভাপতির দায়িত্ব পান। সে বছর কয়েক মাসের জন্য জাপানের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন। 2012 সালের ডিসেম্বরে জাতীয় নির্বাচনে অ্যাবের দল জয়ী হওয়ার পর আবারও প্রধানমন্ত্রীর দায়িত্ব পান। 2017 সালের 25শে সেপ্টেম্বর প্রধানমন্ত্রী অ্যাবে নতুন নির্বাচনের ঘোষণা দেন এবং আবারও বিপুল ভোটে জয়লাভ করে ক্ষমতায় ফেরেন। এর মধ্য দিয়ে তিনি জাপানের সবচেয়ে দীর্ঘ সময় ক্ষমতায় থাকা নেতা হয়ে উঠেছেন। 65 বছরের অ্যাবে গেল কয়েক বছর ধরে রোগে ভুগছিলেন। গেল জুলাইয়ে তার রক্তবমি হয়। এরপর থেকে নিয়মিত চিকিৎসা নিচ্ছেন তিনি। তবে গেল এক সপ্তাহে তাকে 2 বার হাসপাতালে যেতে হয়। সম্প্রতি তার শারীরিক অবস্থার বেশ অবনতি হয়। নিজের স্বাস্থ্যের বিষয়ে সংবাদ সম্মেলনে অ্যাবে জানান, নতুন ওষুধ ব্যবহার করে তার চিকিৎসা চালিয়ে যেতে হবে, আর মেয়াদ পূর্ণ করতে না পারার জন্য জাপানের জনগণের কাছে ক্ষমা চেয়ে নেন। করোনা ভাইরাস মহামারী চলছে এবং ভাইরাসের বিরুদ্ধে আমাদের নেয়া কৌশলও এখনো বাস্তবায়ন হয়নি। এমন সময়ে পদত্যাগের জন্য আমি জাপানের জনগণের কাছে আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা করছি। তবে দীর্ঘ সময় ক্ষমতায় থাকা এ নেতার পদত্যাগে খানিকটা হতাশ জাপানের জনগণ। তার পদত্যাগে আমি অবাক হয়েছি। তিনি সত্যিই রোগে ভুগছিলেন, তবে আমি মনে করিনি যে তিনি পদত্যাগ করবেন। আমার বিশ্বাস, প্রধানমন্ত্রী হিসেবে তিনি আরও কিছুদিন দায়িত্ব পালন করতে পারতেন। 2021 সালের সেপ্টেম্বর পর্যন্ত জাপানের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করার কথা ছিল শিনজো অ্যাবের। মাসুদ রানা, নিউজ 24। যুক্তরাষ্ট্রে চলমান বর্ণবাদ বিরোধী আন্দোলন আরও জোরালো হয়েছে। অব্যাহত রয়েছে বিক্ষোভ। যুক্তরাষ্ট্রের উইসকনসিন অঙ্গরাজ্যের কিনোসা শহরে কৃষ্ণাঙ্গ জ্যাকব ব্লেককে গুলিকারী কর্মকর্তার নাম বুধবার প্রকাশিত হয়েছে। গুলিবর্ষণকারী পুলিশ কর্মকর্তার নাম রাস্টেন সিস্কি বলে জানিয়েছেন মার্কিন অ্যাটর্নি জেনারেল জস কাউল। গেল রোববার উইসকনসিনের এই শহরে পুলিশের গুলিতে গুরুতর আহত হন জ্যাকব। ওই ঘটনার প্রতিবাদে বিক্ষোভ করতে সড়কে নেমে আসে হাজারো মানুষ। বৃহস্পতিবারও দেশটির
আলাবামা, মিশিগান সহ কয়েক অঙ্গরাজ্যে ব্ল্যাক লাইভস ম্যাটার্স বিক্ষোভে পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের ব্যাপক সংঘর্ষ হয়। বেশ কয়েকজন এতে আহতও হন। সন্ধ্যা সংবাদের সময় হলো আরেকটি বিরতির, সঙ্গেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত, দেখছেন নিউজ 24 সন্ধ্যার সংবাদ। এবারে খেলার খবর। পেশাদার লীগের ভবিষ্যৎ নির্ধারণে আসছে সপ্তাহের যে কোনো দিন ক্লাবগুলোর সাথে বৈঠকে বসবে বাফুফে। সেক্ষেত্রে খেলোয়াড়দের দেয়া প্রস্তাবনার সাথে সমন্বয় করে সমাধানের কথা ভাবছে ক্লাবগুলো। নতুন ফুটবল মৌসুম শুরু করতে উভয় পক্ষেরই সমঝোতার পথে হাঁটার বিকল্প কিছুই নেই বলছেন ক্লাব সংশ্লিষ্টরা। মাহফুজুল ইসলামের রিপোর্টে বিস্তারিত। করোনায় বন্ধ থাকা ফুটবলের ভবিষ্যৎ কি, প্রশ্নটার উত্তর খোঁজার চেষ্টায় ফেডারেশন। নির্বাচনী কার্যক্রমের মধ্যেও লিগ শুরুর ব্যাপারে চলছে আলোচনা। সেক্ষেত্রে গেল মৌসুমের খেলোয়াড়দের সাথে ক্লাবগুলোর চুক্তির নানান দিক এখনও অমীমাংসিত। এরই মধ্যে খেলোয়াড়দের সাথে লিগ কমিটির আনুষ্ঠানিক বৈঠকে ফুটবলারদের কাছ থেকে এসেছে নতুন মৌসুমে পুরনো কন্ট্রাক্টের 60% দিয়ে নতুন চুক্তির প্রস্তাবনা। সে প্রস্তাবনার বিষয়ে আলোচনার সুযোগ দেখছেন ক্লাব কর্মকর্তারা। আমরা চাচ্ছি যে ওরা চেয়েছে, ঠিক আছে, খেলোয়াড়রা চেয়েছে 50-60%, ডেফিনেটলি এটা একটু কমাতে হবে এবং আমাদের এর সমস্ত ক্লাবগুলোরও একটা মতামত আছে। তো সব মিলিয়ে আমি চাচ্ছি যে একটা সম্মিলিত সিদ্ধান্ত হোক। ক্লাব এবং ফুটবল ফেডারেশন যেটা ডিসিশনটি নিবে যে 40%, 30% বা 40% বা 50% যেটাই হোক, এটা ওইটার সাথে অ্যাড করে ওই পেমেন্টটা টোটালি 3 ভাগে ভাগ করে আমার মনে ক্লাবগুলো পেমেন্ট করলে এটা ক্লাবদের জন্য ভালো, প্লেয়ারদের জন্য ভালো হবে। ফুটবলারদের দেয়া প্রস্তাবনা আর ক্লাবগুলোর মতামত সব মিলিয়ে সুষ্ঠু সমাধান দিয়ে চলতি বছরই নতুন ফুটবল মৌসুম শুরু হবে এমন প্রত্যাশাই সবার। মাহফুজুল ইসলাম, নিউজ 24, ঢাকা। মেসি বার্সেলোনা ছাড়তে যাচ্ছেন সেটা পুরনো খবর। এবার পশ্চিমা গণমাধ্যমের দাবি মেসি বার্সা ছাড়লে তার সঙ্গী হবেন লুইস সুয়ারেজও। কারণ নতুন কোচের ভবিষ্যৎ পরিকল্পনায় সুয়ারেজ থাকছেন উপেক্ষিত। এদিকে গুঞ্জন রয়েছে পিএসজিতে দুর্দান্ত সময় কাটানো সাবেক এমএসএস ত্রয়ী নেইমারকেও নাকি দেখা যেতে পারে আবারও মেসির সতীর্থ হিসেবেই নতুন ক্লাবে। আর বার্সা সভাপতির পদত্যাগ করার শর্তে আবারও বদলাতে শুরু করেছে মেসির ক্লাব ট্রান্সফারের গতিপথ। শেষ করব সন্ধ্যার সংবাদ, তার আগে শিরোনামগুলো জানাবো আরো একবার। নিয়ন্ত্রণের বাইরে নিত্যপণ্যের বাজার, বেশিরভাগের দামেই ঊর্ধ্বগতি। অজুহাতের শেষ নেই ব্যবসায়ীদের, নাভিশ্বাস অবস্থা ভোক্তাদের। ট্রায়ালের অনুমতিতে বেড়েছে দেশীয় কোম্পানির ভ্যাকসিন পাওয়ার সম্ভাবনা। করোনায় আজও 47 প্রাণহানি, ভারতে একদিনে সংক্রমণের রেকর্ড। প্রণোদনা প্যাকেজের সুফল পাননি ক্ষুদ্র ব্যবসায়ীরা। করোনা মোকাবেলায় সরকারের নীতির বাস্তবায়ন নিয়ে হতাশ দেবপ্রিয় ভট্টাচার্য। পাপুলকাণ্ডে সাংসদরা বিব্রত না হওয়ায় বিস্মিত ইফতেখারুজ্জামান। অপরাধীর শাস্তি নিশ্চিত না হওয়ায় লাগাম টানা যাচ্ছে না দুর্নীতির। রাজধানীর তেজগাঁওয়ে বাসা থেকে স্বামী স্ত্রীর মরদেহ উদ্ধার, পারিবারিক কলহের ধারণা পুলিশের। প্রতারণার অভিযোগ 15 নাইজেরিয়ান গ্রেপ্তার। জাপান প্রধানমন্ত্রী আবের পদত্যাগ ঘোষণা, জনগণের কাছে ক্ষমা প্রার্থনা। যুক্তরাষ্ট্রে বর্ণবাদ বিরোধীদের সাথে পুলিশের সংঘর্ষ। এবং আগামী সপ্তাহে ক্লাবগুলোর সঙ্গে বাফুফের বৈঠক, ভবিষ্যৎ ভাগ্য নির্ধারণের সমঝোতার তাগিদ। মেসি বার্সা ছাড়লে সঙ্গী হবে সুয়ারেজও। নিউজ 24 সন্ধ্যার সংবাদ ছিল এখনকার মতো এ পর্যন্তই। এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ সবাইকে।